আচ্ছা, আজকে আমরা প্রাইসিং নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ? আমরা কস্টিং এর যে মেথড গুলো, এই মেথড গুলো, বাকি মেথড গুলো আমরা ঈদের পরে দেখবো। ঈদের পরে হয়তো বা, কারণ আমাদের তো কি মনে হয় আজকেই লাস্ট ক্লাস নাকি? এর আগে কি এরপরে কি আর সম্ভব? ঈদের পরেই নিব না মনির ভাই, বুঝছেন? হ্যাঁ, ঈদের ঠিক আগে আর আছে। সম্ভব না। ঈদের পরে নিব না, কারণ লাস্ট মোমেন্টে তো আমাদের মোটামুটি ওয়ার্কলোড আছে। আমাকে একটু কোহোস্ট করে দিন যাতে শেয়ার আচ্ছা করতে পারি। মনির ভাই, মনির ভাই আসসালামু আলাইকুম। জি বলেন। আচ্ছা মনির ভাই, ওই যে রেকর্ডের ক্লাসটা দেন নাই তো? ইমরুল ভাই, আপনার এটা ইয়া করা, ওই যে হোস্ট করা আছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা রেকর্ডে আচ্ছা। ক্লাস পাওয়ার জন্য আপনার মেইল করে রেখেন, হ্যাঁ, ইমেলটা দিয়ে রেখেন। এই যে অপ্পো আরেকটা ডিভাইস ইউজ করছেন, এটা একটু নামটা পারলে চেঞ্জ করেন। অপ্পো। আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে না, না? না, দেখা যায়, না, দেখা যায়। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? তো আমি তো আবার দেখতে পাচ্ছি না। না, দেখা যাচ্ছে ক্লিয়ার। তো ভাই, অপ্পো আরেকজন ইউজ করছেন, একটু আপনার আইডিটা চেঞ্জ করে নামটা দিয়ে রাখেন অপ্পো যে। একজনটা তো ঠিক করলাম, আরিফুর রহমান, এটা ঠিক আছে। বাকি আরেকজন মনে হয় আছেন অপ্পো, সিভিএইচ কি 2477 মডেল। কথা বলো না, কে জয়েন করছেন অপ্পো দিয়ে আরেকজন মোবাইলে? আনমিউট করে কথা বলেন, কে বলছেন? কথা না বললে ডিলিট করে ইয়া করে দিব, রিমুভ করে দিব। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন না স্লাইডটা? জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, মনির ভাই আমি একটু বের হয়ে আবার করতেছি, হ্যাঁ, জয়েন করতেছি, হ্যাঁ। করেন, করেন। আচ্ছা, কারণ আমার এখানে মনে হয় স্লাইডে, আমি আবার জয়েন করতেছি, হ্যাঁ, 1 মিনিটের মধ্যে। আচ্ছা, আমার একটু একটা ইয়া ছিল যে আমাদের যে গ্রুপটা, এটা হোয়াটসঅ্যাপের গ্রুপটা তো মিউট করা, মানে আমরা কেউ কমেন্ট করতে পারি না। ওটা এটা মিউটই একটা থাকবে, জায়গা। কারণ ওই আমাদের যত সাপ্লাই চেনের গ্রুপ সবগুলোতে আমরা এটাই করি। কারণটা হলো আচ্ছা আচ্ছা, আননেসেসারি ওটা কোনো আননেসেসারি সমস্যা না। টেক্সট দেয়। অনেকে হ্যাঁ আননেসেসারি টেক্সট হ্যাঁ, দেয়, যেগুলো দরকার নাই। খালি খালি বিভিন্ন ঠিক, দাওয়াতনামা, বিভিন্ন জিনিস। তো এইগুলোর উপরে আর বয়ান দিতে দিতে বুঝতে আমরা পেরেছি। টায়ার্ড হয়ে গেছি, যার কারণে ওটা খুব জরুরি না। ওইটা আমরা ইয়া করে রাখি। আচ্ছা, কে অপ্পো আচ্ছা, দিয়ে জয়েন আরেকটা করছেন কে আরেকটা একটু বলবেন? রিকোয়ারমেন্ট আমার একটু। হ্যালো। হ্যাঁ, অপ্পো দিয়ে কে জয়েন করছেন নামটা বলেন। বিশ্বজিৎ সাহা একবার সেট করলে কি নাম থাকে না? না, আপনার আপনার ওইটা আপনার সেটিং করতে হবে, না এটা ভাই, এটা আমাদের এটা সেটিং আপনার করা যাবে না। মোবাইলের সেটিং, ভাই এটা আপনার মোবাইলের সেটিং। এটা আপনার আপনার মোবাইলে, চেঞ্জ করতে হবে। আপনার ডিভাইস। আচ্ছা, এটা চেঞ্জ করতে পারছি না আমি এখন। বিশ্বজিৎ আমরা এমনি লিখে রাখি, বাট এটা আপনি ট্রাই করেন অন্য সময়।
রামান ভাই, তা হ্যালো। আমি যেটা ভাই বলতেছিলাম ওই যে ক্লাসের ভিডিও লিংক আর হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো যদি মেইল করে দেওয়া যায় তো, কারণ বিক্ষোভ মেইল দমন নাম্বার থাকে গুলো তো মেইল গুলো, যদিও মেইল ম্যাটেরিয়াল গুলো নাম্বার আছে, দিয়ে রাখেন, মেইল ভিডিও নাম্বার লিংকটা দিয়ে যদি রাখেন, আপনার মেইল, মেইল নাম্বারটা দিয়েন আপনারা যার দ্বারা না আমি তো দরকার। প্রথমেই দিয়েছি। আচ্ছা, তাইলে আবার আমরা দিয়ে দিব, জি জি, চেক মেইল করে আমি দেখবানে। প্রথমে দিই। একটু আরেকবার দরকার হলে দিয়েন, হ্যাঁ, মেইল নাম্বারটা যদি পারেন। জি অবশ্যই। আচ্ছা, আমারটা কি দেখতে পাচ্ছেন না? আমার এদিকে একটু সমস্যা ফেস করতেছি। হ্যাঁ, দেখা আপনার জনি যাচ্ছে, ভাই দেখা স্ক্রিন যাচ্ছে। দেখা যায় দেখা ইবুল কায়েস ভাই? আমি আমার ফেসটা, স্ক্রিন শেয়ার করছেন, আমার ঠিক আছে। জুমে অ্যাপসটা না, মনে হয় নেক্সট দিন থেকে আমার জুমে ক্লাস নিব। হ্যাঁ আপনারটা কি হ্যাঁ, এখন কি আপনার দেখা না, যে জুমটাতে দেখা যায় না যে জয়েন করছেন, যে ওই সরি শেয়ার না করছেন না, যে। আমি ওই ম্যাটেরিয়াল শো করলে পারে না, এটা ওই ম্যাটেরিয়াল শো করলে পারে ওনারা দেখতে পাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ও, মানে আমরা আমি দেখতে ফেস পাই, দেখতে তার মানে পাচ্ছি না। আপনি দেখতে পান না, না? হ্যাঁ, জি জি। না না না, জি আচ্ছা, ওই আমার তাইলে, যেহেতু জুমটা পারচেজ করা, আমার এইটা লিংকটা হ্যাঁ, দিয়ে এটা দিবেন বুঝছি, এই কিন্তু আমরা আবার জি জি আমাদের এখানে জয়েন করার কারণটা জি হলো যে রেকর্ড করে রাখি, এই যারা এখনই জুম চায় লিংকটা তখন দিয়ে আমরা দেন। রেকর্ডিংটা দিতে পারবো। রেকর্ডিং আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম, আপনি পারমিশন নিয়ে আপনি পরে ও, রেকর্ডটা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা করা আমি যাবে। পারমিশন দিয়ে দিলাম। হুম হুম। এই এখন কি তাহলে আপনার লিংকটা দিয়ে দেওয়া যাবে? না, তখন ওইটা রেকর্ডটা হলে ভালো হয়। কায়েস ভাই, তখন রেকর্ডটা আপনার ডিভাইসে হতে পারে, এরকম সম্ভাবনা হ্যাঁ থাকবে। হ্যাঁ, না, উনি যদি আবার কোহোস্ট করে রেকর্ডটা আমার তাইলে হয়তো ডিভাইসেও থাকতে সম্ভব। পারে বা ক্লাউডিং। আবার লিঙ্কটা দিয়ে হুম হুম, এটা আমি ক্লাউডে রাখতে পারবো। হুম। আপনার ইয়াটা, এই যে আপনি যে শেয়ার করছেন, আমি আমি হয়তো দেখতে পাচ্ছি না মনি ভাই, এটা যে একদিন এই প্রবলেমটা আর একদিন হয়েছিল, বুঝছেন? কারণটা কি সেম আপনি প্রবলেম। সেটিং চেঞ্জ করছেন নাকি? না, সেটিং চেঞ্জ করিনি আমি, অবশ্য আমার ওই যে ওল্ড ল্যাপটপে ক্লাস নিচ্ছি তো, হুম হুম। নতুন ল্যাপটপটা আবার রেখে আসছি, এটা ও, ল্যাপটপের কারণে কিনা। তাহলে ওই ল্যাপটপটা আপনার যেটা দিয়ে সবসময় ক্লাস নেন ওইটাই লাগবে, সাথে রাখতে হবে। পুরাতন তো ওই কারণে ওই সেট হয়ে গেছে। তাহলে এখন ক্লাস নেবেন কিভাবে? আপনি কি মোবাইল দিয়ে জয়েন করতে পারবেন? মোবাইল দিয়ে দেখি, আমি মোবাইল দিয়ে জয়েন করি, দেন দুইটাতে জয়েন হ্যাঁ, করলে মোবাইল দিয়ে ইমরুল জয়েন ভাই, করেন আপনি। আমার একটা জিনিস মনে হচ্ছে, জি। ইমরুল ভাই লিঙ্কটা দিয়ে দেন, আপনার জুমের লিঙ্কটা দিয়ে দেন সবাই, তাহলে মনে হয় ভালো হবে। ওইটা নেক্সট ক্লাস থেকে দিবে, নেক্সট ক্লাস থেকে আমার অবশ্য লিংক ক্রিয়েট করা আছে, ওইটা নেক্সট ক্লাস থেকে আমি দিয়ে দিব না, এটা ওটাও খারাপ হয় না। আপনার মনে হয় আমাকে ওই এরকম করতে পারেন, দুইটা ডিভাইস ইউজ করেন, একটা দিয়া ওই স্লাইড শেয়ার করেন, আরেকটা দিয়ে কথা বলেন, তাইলে সুবিধা হবে। আমি ওটাই করতেছি ভাইয়া, আমি এটা দিই। Recording in progress. এটা আবার ইকো হবে কিনা, ইকো হবে হ্যাঁ, কারণ হ্যাঁ, দুইটা একসাথে থাকলে তো একটাতে ইকো হবেই। আপনি মিউট যদি অপশন করে রাখেন মিউটটা, তখন আর ইকো না হবে না। মিউট রাখছি। মিউট এবং সাউন্ড দুটেই বন্ধ করে রাখবেন, ভলিউম ডাউন করে রাখবেন, তাহলে আর জি হ্যালো, এখন শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা এখন ঠিক আছে। এখন আচ্ছা আপনি ঠিক স্লাইড আছে। দেখেন কিনা দেখেন। সমস্যা নেই, স্লাইডে প্রবলেম হবে ওকে, না। তাইলে কন্টিনিউ করুন। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? স্লাইড দেখতে পাই, স্লাইডের সমস্যা নাই, স্লাইড অ্যাভেলেবল। আচ্ছা, গতদিন আমরা প্রাইস আমরা কস্টিং নিয়ে আলোচনা করেছিলাম, যে আমরা বলেছিলাম যে আহ, একটা প্রোডাক্টের আমরা দুইটা মেথড দেখেছিলাম, যে একটা প্রোডাক্টের কস্ট আমরা কিভাবে নির্ধারণ করি।
আজকে আমরা প্রোডাক্টের প্রাইসিং নিয়ে আলোচনা করবো। আমরা তো কস্টিং নিয়ে আলোচনা করলাম যে একটা প্রোডাক্টের আমরা কস্ট কিভাবে নির্ধারণ করব, আজকে আমরা প্রাইসিং নিয়ে আলোচনা করব। আমি স্লাইডটা একটু বের করতেছি। এটাতে আবার সবগুলো স্লাইড দেখানো যায় না, মনি ভাই, বুঝছেন? আপনার সিস্টেমটা একটু ডিফারেন্ট তো। ইয়া ভাই কি বললেন এমরুল ভাই? সবগুলো স্লাইড আবার বের করা যায় না, এটা একটা আপনি ওই মানে একটা এটা কাজ করবেন, আপনি যেই ল্যাপটপটা সবসময় ইউজ করেন বিশেষ করে এই অনলাইন ক্লাসের জন্য, ওইটাই সবসময় সাথে রাখেন কষ্ট হইলো, না হয় আপনার জন্য একটা বিশাল সাফারিং হয়ে যাবে। না না, কারণ হ্যাঁ এটা একটা মানে স্লাইডের স্লাইডের ইস্যু, তারপর আপনার জুমের ইস্যু, তারপর জুমের আপনার ইস্যু। এই জন্য আমার লিঙ্কটা নেক্সট দিন আমার লিঙ্কটা দিয়ে দিব না, ওটা ভালো হবে না। আমি কি করে জানেন, আমি আরো দুইটা ল্যাপটপে সবসময় আপডেট রাখি সব তথ্য উপাত্ত। কারণটা হলো কি, কখনো একটা যদি সাপোর্ট না দেয় তাহলে আরেকটাই করতে হয়। না, বুঝতে পারছি, না ল্যাপটপটা ক্যারি করি নাই, কারণ ওটা ওয়েট আছে তো, ওই জন্য ক্যারি করি, ক্যারি করলেও আচ্ছা। আপনারা তো প্রাইসিংটা দেখতে পাচ্ছেন না, প্রাইসিং এ। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে একটা প্রোডাক্টের কস্ট আমরা কিভাবে নির্ধারণ করব। আজকে আমরা আলোচনা করব প্রাইসিংটা, একটা প্রোডাক্টের প্রাইস আমরা কিভাবে ডিটারমাইন করব। দেখেন, এখানে প্রাইসিং সম্পর্কে বলা আছে যে একটা প্রোডাক্টের প্রাইস আমরা তিনটা ওয়েতে ডিটারমাইন করতে পারি। থ্রি ব্রড অ্যাপ্রোচেস টু প্রাইসিং। The pricing decision may be separated into three broad approaches. একটা হলো ডিমান্ড বেসড অ্যাপ্রোচ, একটা হলো কস্ট বেসড অ্যাপ্রোচ, একটা হলো মার্কেটিং বেসড অ্যাপ্রোচ, একটা হলো ডিমান্ড বেসড অ্যাপ্রোচ। বেসড অন ডিমান্ডের উপর বেস করে আমরা প্রোডাক্টের প্রাইসটা ডিটারমাইন করতে পারি। একটা হলো কস্ট বেসড অ্যাপ্রোচ। কস্ট বেসড অ্যাপ্রোচ হলো কি, যে আমরা চাইলে কি মার্জিনাল মার্জিনাল আমরা মার্জিনাল কস্টিং এর মাধ্যমে প্রোডাক্টের কস্ট নির্ধারণ করছি না, তার মানে মার্জিনাল কস্টিং এর সাথে একটা পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে আমরা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারি। বা আমরা অ্যাবজর্পশন কস্টিং এর মাধ্যমে আমরা প্রোডাক্টের কস্ট নির্ধারণ করছি, অ্যাবজর্পশন কস্টিং এর সাথে একটা পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে কি করতে পারি, আমরা প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করতে পারি। আচ্ছা, মার্কেটিং বেস অ্যাপ্রোচ, এখানে বিভিন্ন অ্যাপ্রোচের কথা বলা আছে। বেসড অন মার্কেটের উপর বেস করে আমরা কি করতে পারি, প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারি। যেমন আপনার প্রোডাক্টটা যদি ইউনিক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওই ওই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হাই প্রাইস চার্জ করবো। হ্যাঁ, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হাই প্রাইস চার্জ করবো। কিন্তু আপনার যদি সাপোজ পেনিট্রেশন স্টাডিজ হয়ে থাকে যে না, মার্কেটটা আমাকে কি করতে হবে, ধরতে হবে, সেক্ষেত্রে আমি আপনার কি করতে পারেন, যে আপনার ব্রেক ইভেন পয়েন্টে বা ইনিশিয়াল লসেও আপনি কি করতে পারেন, প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারেন মার্কেটটাকে ধরার জন্য। আচ্ছা, আমরা কস্ট বেসড প্রাইস অ্যাপ্রোচ আর মার্কেটিং বেসড অ্যাপ্রোচটা আলোচনা করবো। ডিমান্ড বেসড অ্যাপ্রোচটা আমরা নেক্সট দিন দেখবো। আর আমাদের বিভিন্ন কস্টিং এরও মেথড রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, আমাদের এখানে দেখেন ডিফারেন্ট প্রাইসিং স্ট্র্যাটেজিজ এর মধ্যে there are a number of different pricing strategies available to a business. Cost plus pricing, market scheming, penetration pricing, complementary product pricing, product line pricing, ভলিউম ডিসকাউন্টিং, প্রাইস ডিসক্রিমিনেশন এন্ড রিলেভেন্ট কস্ট প্রাইসিং। এই বিভিন্ন ধরনের প্রাইসিং নিয়ে আলোচনা করা আছে। কস্ট প্লাস প্রাইসিং, এটা আমরা যেটা বললাম যে আপনি কি করতে পারেন, মার্জিনাল কস্টের উপরে বেস করে আপনি কি করতে পারেন, প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারেন। চাইলে অ্যাবজর্পশন কস্টিং এর উপর বেস করে আপনি কি করতে পারেন, প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারেন। আচ্ছা, মার্কেট স্কিমিং জিনিসটা কি, দেখেন
Market scheming involves charging high prices when a product is first launched in order to maximize short-term profitability. Market scheming involves charging high price, মানে এই স্ট্র্যাটেজি যদি ফলো করেন আপনার প্রোডাক্টের প্রাইসটা কি করবেন, হাই চার্জ করবেন। এটা রিজন আছে, এটা রিজনটা বলা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা যদি ইউনিক হয়ে থাকে, ইউনিক, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, হাই প্রাইস চার্জ করতে পারেন। বা আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আপনি কি করতে পারবেন, হাই প্রাইস চার্জ করতে পারবেন। দেখেন এটাই বলা হচ্ছে মার্কেট স্কিমিং ইনভলভস চার্জিং হাই প্রাইসেস when a product is first launched in order to maximize short-term profitability. Short-term profitability maximize করা যায়। Initially high price may be charged to take advantage of the novelty appeal. কারণ আপনার প্রোডাক্টটা তো ইউনিক, এই জন্য। আবার নিউ প্রোডাক্ট when demand is initially inelastic. When the market becomes saturated, the price can be reduced to attract that part of the market that has not been exploited. আচ্ছা, এখানে যদি আপনি এক্সাম্পল দিই, এক্সাম্পল হলো অ্যাপলের আইফোন। অ্যাপলের আইফোনের ক্ষেত্রে মার্কেট স্কিমিং স্ট্র্যাটেজিটা ফলো করা হয়। ওরা যখন নতুন কোনো ফোন লঞ্চ করে তখন দেখবেন ওই ফোনের প্রাইসটা অনেক হাই হাই চার্জ করা হয়। এরপরে আস্তে আস্তে কিন্তু ওই প্রোডাক্টের প্রাইসটা কমানো হয়। কমানো হয় কেন? তখন দেখবেন মার্কেটে আর একটা কম্পিটিটর চলে আসে, যেমন স্যামসাং। আপনার সে আবার কি করে, নোট ইস্যু করে, নোট 23, নোট 24 বা নোট 25। যখন কম্পিটিটর চলে আসে তখন তারা কি করে, এই প্রোডাক্টের প্রাইসটা কমায় দেয়। এটাই বলা হচ্ছে। আচ্ছা, আপনি এই স্ট্র্যাটেজিটা কখন ফলো করতে পারবেন, মার্কেট স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজিটা কখন ফলো করতে পারবেন? দেন কন্ডিশন সুইটেবল ফর মার্কেট স্কিমিং স্ট্র্যাটেজি when the product is new. আপনার প্রোডাক্টটা যদি নতুন হয় and different and has little direct competition, কম্পিটিশনও কি যদি কম থাকে। কারণ যারা আইফোন ক্রয় করে এটা, এদের কাস্টমার বেস, কাস্টমার কিন্তু নিশ মার্কেটিং বলা হয়। সবাই তো আর আইফোন কিনবে না, কিনবে? সবাই আইফোন কিনবে না। তার মানে এদেরকে কি বলা হচ্ছে, নিশ মার্কেটিং বলা হচ্ছে। একটা ফোকাস গ্রুপকে টার্গেট করে কি করা হচ্ছে, এই স্ট্র্যাটেজিটা করা হচ্ছে। দিস দ্য মোস্ট কমন রিজন ফর ইউজিং এ মার্কেট স্কিমিং স্ট্র্যাটেজি। এটা হলো মোস্ট কমন রিজন। মানে কম্পিটিশনও কিন্তু কম, লিটল কম্পিটিশন। কারণ আইফোন যেটা দিচ্ছে ওর কম্পিটিটর কিন্তু কম, স্যামসাং কিছুটা কম্পিটিটর হিসেবে ধরা হয়। When product have a short life cycle and there is a need to recover their development cost quickly and make a profit, এগুলো লাইফ সাইকেল কিন্তু কম থাকে, কারণ প্রত্যেক বছর একটা করে নতুন মডেল তারা ইউজ করতেছে। তার মানে এই এই ফোনটা আপনার লং টাইম তো এইটা, এই প্রোডাক্টটাতে লং টাইম আপনি বিজনেস করতে পারবেন না। আচ্ছা, when the strength of demand and sensitivity of demand to price are unknown. যখন সেন্সিটিভিটি অফ ডিমান্ড টু প্রাইস আর আননোন থাকে। সেন্সিটিভিটি অফ ডিমান্ড বলতে বোঝানো হচ্ছে কি, যে আপনি এমন হইতে পারে যে কোনো একটা জায়গায় যে কোনো কোনো কস্ট বেড়ে যাওয়ার কারণে আমার প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যেতে পারে। ফ্রম আ সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ ইট ইজ ফার বেটার টু বিগিন উইথ আ হাই প্রাইস। এটা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি করা, ইনিশিয়ালি হাই প্রাইস চার্জ করা, হুইচ ক্যান বি lowered if the demand for product appears to be more price sensitive than its first thought. এটা বলা হচ্ছে। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি মার্কেট স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজি? আচ্ছা, এগুলোকে বলা হয় কি মার্কেট বেসড প্রাইসিং। বেসড অন মার্কেটের উপরে ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে হবে। আমরা তো কি করতে পারি, আমরা প্রোডাক্টের প্রাইসটা দুই ভাবে নির্ধারণ করতে পারি, তিন ভাবে নির্ধারণ করতে পারি। একটা ডিমান্ডের উপরে বেস করে প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারি, একটা কস্টের সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে আমরা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারি, অথবা প্রোডাক্টের প্রাইস নির্ধারণের ক্ষেত্রে আমাকে মার্কেট ইনফরমেশনের উপর বেস করে আমরা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে পারি। যেমন কস্ট বেস প্রাইসিং কি হতে পারে, যেমন আমার একটা প্রোডাক্ট তৈরি করতে 100 টাকা কস্ট ইনকার হয়, এই প্রোডাক্টের সাথে আমি 20% প্রফিট যোগ করে কি করতে পারি, প্রোডাক্টের সেলিং প্রাইসটা নির্ধারণ করতে পারি। এটাকে বলা হচ্ছে কস্ট বেস প্রাইসিং। আর মার্কেট বেস প্রাইসিং হলো বেসড অন মার্কেটের উপরে ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করা। যেমন অ্যাপলের আইফোন, এখানে প্রফিট মার্জিন কিন্তু অনেক হাই থাকে, হাই পার্সেন্টেজ অফ প্রফিট মার্জিন ইউজ করা হয়। এখানে 200%, 300%, 400%, মানে হাই পার্সেন্টেজ অফ প্রফিট মার্জিন ইউজ করা হয়। বুঝতে পারছি কিনা? আচ্ছা, পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজি
এটা হলো মার্কেটটাকে দখল করার জন্য এই স্ট্র্যাটেজিটা কোম্পানিগুলো ফলো করে থাকে। ইনিশিয়ালি মার্কেটটাকে দখল করার জন্য বা মার্কেটের পজিশনটা হোল্ড করার জন্য এই স্ট্র্যাটেজিটা ফলো করে থাকে। দেখেন, penetration pricing is the charging of low price when a new product is initially launched in order to gain rapid acceptance of the product। তাহলে এই প্রাইস, এটা কি করা হয়, পেনিট্রেশন প্রাইসিং এ কি করা হয়, ইনিশিয়ালি প্রোডাক্টের প্রাইসটা কম ধার্য করা হয় in order to gain rapid acceptance of the product। এই প্রাইসিংটা দেখবেন যে বসুন্ধরা গ্রুপ কিন্তু পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজিটা কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে তারা পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজিটা ফলো করেছে। যেমন টিস্যু, টয়লেট টিস্যুর কথা বলতে পারেন, তারা কিন্তু ইনিশিয়ালি কি করেছে, তাদের প্রোডাক্টটা কম প্রাইসে লঞ্চ করেছে। ইভেন পেপার, বসুন্ধরা পেপার কিন্তু ইনিশিয়ালি কম প্রাইস ছিল, আস্তে আস্তে কিন্তু পেপারের প্রাইসটা কি করছে, তারা বাড়াইছে। ইনিশিয়ালি কম প্রাইস এবং কোয়ালিটি ভালো থাকার কারণে কিন্তু তারা ইনিশিয়ালি স্টেজে কি করছে, তারা মার্কেটটাকে দখল করছে। আমি বুঝতে পারছি কিনা? কেন এখন অনেক কোম্পানিতে কিন্তু দেখবেন, আগে একটা সময় প্রচলন ছিল এখন ডাবলের প্রচলনটা কিন্তু অনেক জায়গায় কমে গেছে, এখন কিন্তু অনেক জায়গায় বসুন্ধরা ইউজ হচ্ছে। কেন ইউজ হচ্ছে? ইনিশিয়ালি তারা কি করছে, কাস্টমারদের কাছে পৌঁছানোর জন্য তারা একটু কম প্রাইসে প্রোডাক্টটা লঞ্চ করেছে। দেখেন, ওয়ান্স মার্কেট শেয়ার ইজ অ্যাচিভ প্রাইসেস আর ইনক্রিজ। যখন মার্কেট শেয়ারটা অ্যাচিভ হবে না, আপনার প্রাইস কি করবেন, বাড়ায় দিবেন। যেমন টিস্যুর ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল স্টেজে আমি যতটুকু জানি এটা আট আট টাকায় বিক্রি ছিল, পরে আস্তে আস্তে করে কিন্তু এখন এটা আস্তে আস্তে করে প্রাইস বাড়াইছে, 9 টাকা, 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 13 টাকা, এইভাবে তারা প্রোডাক্টের প্রাইসটা ইনক্রিজ করেছে। ইট ইজ অ্যান অল্টারনেটিভ টু মার্কেট স্কিমিং হোয়েন লঞ্চিং এ নিউ প্রোডাক্ট। এটা একটা অল্টারনেটিভ, মানে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে এটা একটা অল্টারনেটিভ। নতুন প্রোডাক্টের ক্ষেত্রে আপনার মার্কেট পেনিট্রেশন স্ট্র্যাটেজিও ফলো করতে পারেন, মার্কেট স্কিমিং স্ট্র্যাটেজিও ফলো করতে পারেন। স্কিমিং কখন করবেন? যদি আপনার প্রোডাক্টের লাইফ সাইকেলটা শর্ট থাকে। আর পেনিট্রেশন কখন করবেন? যদি আপনার প্রোডাক্টের লাইফ সাইকেলটা কি হবে, লং হবে বা বড় হবে, তখন আপনি পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজি ফলো করবেন। সার্কামস্টেন্স ফেভার অ্যাপ্লিকেশন পলিসি। ইফ দ্য ফার্ম উইশেস টু ইনক্রিজ, তখন আপনাকে পেনিট্রেশন স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। A firm wishes to discourage new entrants from entering the market। আপনি যেহেতু কম কম প্রাইসে প্রোডাক্ট সেল করতেছেন, অনেক কম্পিটিটর কিন্তু কি করতে পারবে না, এই প্রাইসে প্রোডাক্ট দিতে পারবে না। তার মানে আপনি কম্পিটিটরকে কি করতেছেন, ডিসকারেজ করতেছেন বা ব্যারিয়ার্স টু এন্ট্রি ক্রিয়েট করে দিচ্ছেন, যাতে ওরা মার্কেটে ইন না করতে পারে। ইফ দেয়ার আর সিগনিফিকেন্ট ইকোনমিক্স অফ স্কেল টু বি অ্যাচিভ ফ্রম হাই ভলিউম অফ আউটপুট, যাদের ক্যাপাসিটি বেশি না, যাদের ক্যাপাসিটি উৎপাদন ক্যাপাসিটি বেশি, তারা এই ক্ষেত্রে কি করতে পারে, এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারে। এন্ড সো a quick penetration into the market is desirable. Its demand is highly elastic and so would respond with well to low price. ডিমান্ড ইজ ইলাস্টিক, কারণ কি, প্রোডাক্টের প্রাইস যদি কেউ কম পায় না, প্রোডাক্টের প্রাইস যদি কেউ কম পায়, তাহলে কি করবে, সে কিন্তু সুইচ করবে, মানে কাস্টমারের সুইচিং পাওয়ারটা হাই। ঠিক আছে, ধর আপনি যেমন টিস্যুর কথা চিন্তা করেন, টিস্যু যদি আপনি কম প্রাইস পান, তাহলে আপনি কি করবেন, বসুন্ধরার পরিবর্তে ফে নিবেন, ঠিক না? যদি ফেতে আপনি দেখেন যে প্রোডাক্টের প্রাইসটা কম, তাহলে আপনি বসুন্ধরার পরিবর্তে কি করবেন, ফে ইউজ করবেন। ঠিক আছে, এরকমটা। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিমেন্টারি প্রোডাক্ট প্রাইসিং। আমরা এই দুইটা মেথড কি বুঝতে পারছি? মার্কেট স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজি আর একটা হলো পেনিট্রেশন প্রাইসিং স্ট্র্যাটেজি। কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। এই দুইটা থিওরিটিক্যাল আলোচনা, মার্কেট স্কিমিং এন্ড পেনিট্রেশন। কারো কোনো কোয়ারি আছে কিনা, যদি থাকে বলতে পারেন। জি, কোনো কোয়ারি আছে কারো? বিশ্বজিৎ দা, কোনো কোয়ারি আছে? না। আচ্ছা আচ্ছা, কমপ্লিমেন্টারি প্রোডাক্ট প্রাইসিং। কমপ্লিমেন্টারি প্রোডাক্ট প্রাইসিং। আচ্ছা, আমরা অনেক সময় দেখি কমপ্লিমেন্টারি প্রোডাক্ট প্রাইসিং বলতে বোঝানো হচ্ছে কি, যে আমরা কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন, যেমন আমরা যদি প্রিন্টার কিনি, তখন এই প্রিন্টারের সাথে আমাদেরকে কি কি করা হয়, একটা টোনার
প্রিন্টারের সাথে টোনার থাকে না? প্রিন্টারের সাথে কিন্তু টোনার থাকে, জি। ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রিন্টার টোনারটা কিন্তু অলমোস্ট ফ্রিতে দেওয়া হয়। প্রিন্টারের সাথে টোনার থাকে, টোনারটা অলমোস্ট ফ্রিতে দেওয়া হয়, বা ওইটা মানে ওটা অলমোস্ট ফ্রিতেই দেওয়া হয়। কেন দেওয়া হচ্ছে? কারণ আপনি যখন ওই প্রিন্টারটা কিনবেন, সেকেন্ড টাইম যখন আপনি ইউজ করবেন, তখন তো টোনারটা আপনাকে কি করতে হবে? পারচেস করতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখেন, ইজ ওয়ান দ্যাট ইজ নর্মালি ইউজড উইথ অ্যানাদার প্রোডাক্ট। A complementary product is one that is normally used with another product. That is normally used. An example is razor and razor blade. If sales of razors increase, more razor blades will also be bought. রেজর যখন আপনি কিনবেন, তখন আপনার কি হবে? আপনার রেজার ব্লেড ব্লেড। কিনবেন না? হুম। ব্লেড গুলো কিনবেন। আচ্ছা, এখানে হলো কি, ওই প্রথম যে প্রোডাক্টটা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, এই কমপ্লিমেন্টারি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ওদের প্রফিট মার্জিনটা ওরা কম রাখে, বুঝছেন? আর সেকেন্ড, পরবর্তী যে প্রোডাক্ট গুলো বিক্রি করে, এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে কিন্তু ওদের প্রফিট মার্জিনটা অনেক হাই থাকে, হুম। বুঝতে পারছি? দেখেন, and if sales of razors increase, more razor blades will also be bought. কারণ একই তো কোম্পানির মালিক, মালিক সেম না? মালিক তো সেমই। আচ্ছা, আদার এক্সাম্পল অফ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট আর গেমস কনসোল and associated games, printers and printer cartridge। এটা বলা হচ্ছে কমপ্লিমেন্ট গুডস প্রোভাইড সাপ্লায়ার উইথ এডিশনাল পাওয়ার ওভার দ্য কনজিউমার। এটা সাপ্লায়ারকে একটা এডিশনাল পাওয়ার দিচ্ছে কনজিউমারের উপর। আচ্ছা, এটা কি বলা হচ্ছে? এ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি ক্যান টেক টু ফর্মস। দ্য মেজর প্রোডাক্ট, প্রিন্টার অর এ ক্যামেরা, is priced as a relatively low figure। দেখেন, is priced relatively low figure to encourage the purchase and lock the consumer into subsequent purchase of relatively high price consumable। বুঝতে পারছি কিনা দেখেন, মেজর প্রোডাক্ট গুলো কি করা হয়? কম্পারেটিভলি লো লো ফিগারে বিক্রি করা হয়, বা কম্পারেটিভলি লো মার্জিনে বিক্রি করা হয়, ঠিক আছে? কেন বিক্রি করা হয়? টু এনকারেজ দ্য পার্চেস এন্ড লক দ্য কনজিউমার ইনটু সাবসিকুয়েন্ট পার্চেস অফ রিলেটিভলি হাই প্রাইস কনজিউমেবলস। যেমন আমরা ওই যে এইগুলো নিয়ে দেখবেন, পানির ফিল্টার গুলো যে ক্রয় করি, পানির ফিল্টার গুলো ক্রয় করি, এখানে কিন্তু দেখবেন যে আমাদের একটা নির্দিষ্ট টাইম পর পর কি করতে হয়? ফিল্টার ফিল্টার চেঞ্জ গুলো করতে চেঞ্জ হয়। করতে হয় না? চেঞ্জ জি। করতে হয়। হুম। ফিল্টার চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের তখন আবার কি করতে হয়? ওগুলো কিনতে হয়, কিনতে হয় হুম। না? জি আমি জি। কিন্তু বাধ্য ওর কাছ থেকে নিতে। যেমন আপনি ইউনিলিভার থেকে ফিল্টার নিলে, আপনি কি ইউনিলিভার থেকে প্রোডাক্ট নিতে কি বাধ্য না? বাধ্য। আচ্ছা, তো ইনিশিয়ালি ওদের যে ওরা যে ফিল্টারের যে মেশিনটা বিক্রি করে, এখানে বলা হচ্ছে যে ওই মেশিনে ওদের লাভটা কি থাকে? কম্পারেটিভলি কম থাকে। বা দেখবেন ওই প্রোডাক্ট গুলো অনেক সময় ওরা ডিসকাউন্ট দেয় বা বিভিন্ন ধরনের অফার দিয়ে সেল করে। আচ্ছা, পরবর্তীতে ওরা যখন ওই ফিল্টার গুলো বিক্রি করে, ওইখানে প্রফিট মার্জিনটা অনেক হাই থাকে। হাই হয়ে যায়। হুম। এটাই বলছে, to encourage the purchase and lock the consumer into subsequent purchase of relatively high price consumables। প্রয়োজন প্রিন্টার কার্ট্রিজেস আর মেমোরি কার্ডস। প্রিন্টার কার্ট্রিজের মধ্যে তো কিছুই থাকে না, কালি থাকে। এই কালির প্রাইস কিন্তু খুব বেশি না, কিন্তু আমাদের একটা প্রিন্টার কিনতে গেলে দেখবেন 1000 থেকে 1500 টাকা চলে যায়, হ্যাঁ? দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম। দ্য মেজর প্রোডাক্ট, প্রয়োজন মেম্বারশিপ অফ এ ফ্যাশনেবল স্পোর্টস or golf club। ক্লাব is priced at relatively high figure to create a barrier to entry। I figure to create a barrier 20, এটা entry and মেজর প্রোডাক্ট exit। মেম্বারশিপ অফ এ ফ্যাশনেবল স্পোর্টস অর গলফ ক্লাব is priced at a relatively high figure। To create a barrier to entry and exist the consumer is locked into subsequent purchase of relatively low price facilities। আচ্ছা, এটা আবার ওদের একটা স্ট্র্যাটেজি, হ্যাঁ? যেমন গলফ ক্লাবের মেম্বারশিপ ফিটা কিন্তু অনেক হাই থাকে, হুম। আচ্ছা, বা গলফ ক্লাবের মেম্বারশিপ ফিটা অনেক হাই থাকে। এরপরে বলতেছে অন্যান্য যে ফ্যাসিলিটি গুলো, এই ফ্যাসিলিটি গুলো তারা লো প্রাইসে দিয়ে থাকে, এটা বলা হচ্ছে। যেমন বনানী ক্লাব, এগুলো দেখবেন কি যে মেম্বারশিপ ফি গুলো অনেক হাই। আচ্ছা, প্রোডাক্ট লাইন প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রোডাক্ট লাইন প্রাইসিং স্ট্র্যাটেজি হলো কি, যে প্রোডাক্টের মধ্যে আপনার ভেরিয়েশন রাখা। কারণ সব কাস্টমারের অ্যাবিলিটি তো কি, যে সব কাস্টমারের অ্যাবিলিটি তো সমান না, সব কাস্টমারের অ্যাবিলিটি কিন্তু সেম না। এই জন্য প্রোডাক্টের মধ্যে ভেরিয়েশন রাখা, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট লাইন। লাইন বলতে কিন্তু প্রোডাক্ট লাইন বলতে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে বোঝানো হয়, টাইপস অফ প্রোডাক্ট, হ্যাঁ?
প্রোডাক্ট লাইন ইজ এ রেঞ্জ অফ প্রোডাক্ট দ্যাট আর রিলেটেড টু ওয়ান অ্যানাদার, যেটা একটা আরেকটার সাথে কি কানেক্টেড। যেমন আমরা মোবাইল ফোন কিনতে গেলে দেখবেন এটা এগুলোর মধ্যে ভেরিয়েন্ট থাকে অনেক সময়। মোবাইল ফোনের মধ্যে কিন্তু ভেরিয়েন্ট থাকে, যে আপনি 8 জিবি চাচ্ছেন নাকি 16 জিবি চাচ্ছেন। আবার মেমোরি কার্ডের ওয়ার্কার্স when setting the price steps between various product in a product line based on cost differences between the product, কস্টের পার্থক্য, কস্ট ডিফারেন্সেস বিটুইন দ্য প্রোডাক্ট। আপনার তো মোবাইলের একটা ভেরিয়েন্ট থাকে, এরপরে বিভিন্ন ধরনের মোবাইল থাকে না, বা বিভিন্ন মডেলের মোবাইল থাকে না, হুম বিভিন্ন মডেলের মোবাইল থাকে। এটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রেই আছে, সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে আছে, যেমন গাড়ির ক্ষেত্রেও কিন্তু আছে। ঠিক আছে, আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের গাড়ি কিনবেন। যে আপনার বাজেট যদি 20-র মধ্যে থাকে আপনি অ্যাকোয়া নিতে পারেন, 30-র মধ্যে থাকে আপনি কি করতে পারেন, আপনি এক্সিওর মতো নিতে পারেন, 40-র মধ্যে থাকলে আপনি সিচার নিতে পারেন। এইভাবে একটা ভেরিয়েশন থাকে, বা এলিয়ন নিতে পারেন, এরকম একটা ভেরিয়েশন থাকে। কস্ট ডিফারেন্স বিটুইন দ্য প্রোডাক্ট এবং কাস্টমার ইভালুয়েশন অফ ডিফারেন্ট ফিচার্স, কাস্টমার ইভালুয়েশন অফ ডিফারেন্ট ফিচার্স। এই আপনার মোবাইল বলেন, গাড়ি বলেন, বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলেন, এগুলোর মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে। যেমন এসি, এসি কি থাকে, যেমন আপনি এলজির এসি কিনতে গেলে বা অন্যান্য কোনো ব্র্যান্ডের এসি কিনতে গেলে দেখবেন মসকুইটো মুড থাকে। ঠিক আছে, যে এটি এসি অন করলে আপনার মসকুইটো মুডের কারণে আপনার রুমে কি কি ঢুকবে না, মশা আর থাকবে না। তাহলে ওই যে এক্সট্রা একটা ফিচার সেট করার কারণে ওই 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 এসির প্রাইস কিন্তু আপনার 4000 থেকে 5000 বেশি থাকে। ঠিক আছে, তো এটাও কি, তার মানে আপনার এক টনের দুইটা এসি আছে, একটা মসকুইটো মোড, একটা মসকুইটো মোড ছাড়া। তার মানে এখানেও কি আছে, আপনার কাস্টমার ইভালুয়েশনের একটা আছে। কম্পিটিটর প্রাইসেস, কম্পিটিটর প্রাইসটাকেও মাথায় রাখতে হয়। যেমন আহ, আপনি দেখবেন সিমিলার ব্র্যান্ড গুলো মানে প্রাইস কিন্তু কাছাকাছি থাকে, সিমিলার ব্র্যান্ড গুলোর প্রাইস দেখবেন কি যে কাছাকাছি থাকে। তো কম্পিটিটর প্রাইসটাও আপনাকে কনসিডারেশন। মাথায় রাখতে হয়। হ্যাঁ, যেমন আপনি দেখবেন এলজির এসি আর স্যামসাং এর এসি প্রাইস কিন্তু কাছাকাছি সেম। আবার দেখবেন যে মোবাইল ফোন একটু ভেরি করতে পারে মোবাইল ফোন। যেমন আপনি যদি স্যামসাং এর মোবাইল ফোনের প্রাইস আর রিয়েলমি মোবাইল ফোন যদি প্রাইস সেম ফিচার্সে সেম প্রাইস হয়, তাহলে কিন্তু কিনবে না, সবাই স্যামসাং মোবাইলই কিনবে। তার মানে রিয়েলমি কে কি করতে হবে, কম প্রাইসে, মানে ওই স্যামসাং এর মোবাইলের যে কনফিগারেশন, ঠিক সেম কনফিগারেশনের মোবাইল রিয়েলমি কে কি করতে হবে, কম প্রাইসে দিতে হবে। এটাই বলা হচ্ছে কম্পিটিটর প্রাইসেস। ওকে। বুঝতে পারছি কিনা, হুম। এইটাকে এগুলি বলা আছে কস্ট ডিফারেন্স। ইয়েস। এগুলো তো আমরা রিয়েল রিয়েল লাইফে এই জিনিসগুলো আমরা দেখি। ইন আদার ওয়ার্ডস, প্রোডাক্ট লাইন প্রাইসিং occurs when a company must decide the price differences between the upgrade of a product or service. আচ্ছা, প্রোডাক্ট লাইন প্রাইসিং occurs when a company must decide the price differences. আচ্ছা, Between the upgrades of a প্রোডাক্ট অর product or সার্ভিস, service. এটা প্রাইস ডিফারেন্সটা কি করবে, এই প্রোডাক্টের আপগ্রেড প্রোডাক্ট বা সার্ভিসের উপরে বেস করে কি করবে কোম্পানি প্রাইসের ডিসিশনটা নিবে। হ্যাঁ, এটাই বলা হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে 3 ধরনের, এগুলোকে বলা হচ্ছে কি মার্কেট বেসড প্রাইসিং। আমরা কি দেখলাম, মার্কেট স্কিমিং প্রাইসিং দেখলাম, Market skimming প্রাইসিং prices, দেখলাম, হ্যাঁ, penetration কমপ্লিমেন্টারি pricing. প্রাইসিং দেখলাম, প্রোডাক্ট লাইন প্রাইসিং দেখলাম, হ্যাঁ, হুম। ভলিউম ডিসকাউন্টিং প্রাইসিং স্ট্র্যাটেজি, ভলিউম ডিসকাউন্টিং প্রাইসিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটাও অ্যাকচুয়ালি কি কাস্টমারকে রিটেন করার জন্য এই এই ধরনের অফার গুলো প্রদান করা হয়। হ্যাঁ, যে আপনি আপনার কাস্টমারকে ধরে রাখার জন্য এই অফার গুলো কি করা হয়, প্রদান করা হয়। হ্যাঁ, বুঝছেন, দেখবেন যে যারা ডিলার আছে না, কোম্পানিগুলো কি করে, ডিলারদের একটা টার্গেট দিয়ে দেয় যে তুমি যদি 5 কোটি টাকার গুডস বিক্রি করতে পারো এই 1 মাসের মধ্যে, তোমাকে 5 লাখ টাকা কি করা হবে, কি বা volume তোমাকে discount. 5 লাখ টাকা একটা ইনসেনটিভ দেওয়া হবে। 5 লাখ টাকার গুডস যদি 5 কোটি টাকার গুডস বিক্রি করতে পারো, তো এই 5 কোটি টাকার গুডস, বা তুমি যদি আমার কাছ থেকে 5 কোটি টাকার গুডস কিনো, তোমাকে আমি 5 লাখ টাকা ফেরত দিয়ে দিব। বুঝতে পারছি কিনা, তো এটা জি। ভলিউম ডিসকাউন্টিং, এটা অন কাইন্ড অফ ইনসেনটিভের মতো কাজ করে। এটা
অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় দিস ইজ অলসো পার্ট অফ টেট ডিসকাউন্ট। এটা টেট ডিসকাউন্টিং এর একটা পার্ট। এটা পার্ট অফ কি টেট ডিসকাউন্টিং। যেমন আপনাকে কোম্পানি অফার করলো যে আপনি যদি আমার কাছ থেকে 20 লাখ টাকা গুডস কিনেন, আমি আপনাকে 1 লাখ টাকা ফেরত দিয়ে দিব। বুঝতে পারছি কিনা? হুম, হুম। আচ্ছা, তাহলে 1 লাখ টাকা ব্যাক দিব, হ্যাঁ, এটা বলা হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ভলিউম ডিসকাউন্টিং, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় দেখবেন এটা কোম্পানিগুলো ডিলারদের একটা টার্গেট দিয়ে যে তুমি যদি এই পরিমাণ কোয়ান্টিটি গুডস বিক্রি করতে পারো, তোমার শোরুমটা আমরা আরো এই সাজায় দিব, বা তোমার এইটা আমরা ডেকোরেট করে দিব, ডেকোরেশনের কস্টটা আমরা দিয়ে দিব, বা এই পরিমাণ কস্ট, এই পরিমাণ টাকা আমরা দিয়ে দিব তোমার অফিসটা ডেকোরেট করার জন্য। এই এই দিস আর কল ভলিউম ডিসকাউন্টিং, হ্যাঁ। আচ্ছা, দেখেন, ভলিউম ডিসকাউন্টিং মিনস অফারিং কাস্টমার্স এট a lower price per unit if they purchase a particular quantity of a product। বলতেছে অফারিং কাস্টমার্স এ লোয়ার প্রাইস পার ইউনিট ইফ দে পারচেজ এ পার্টিকুলার কোয়ান্টিটি অফ আ প্রোডাক্ট। ওই যে 20 লাখ টাকার যদি গুডস কিনেন, আমি আপনাকে 1 লাখ টাকা ফেরত দিব, হুম। তাহলে কি আপনার প্রোডাক্টের প্রাইসটা কমে গেল না? খেয়াল করে দেখেন, 20 লাখ টাকার জি গুডস জি, কিনলেন, হ্যাঁ। 1 লাখ টাকা ফেরত পাইলেন, তাহলে আপনার প্রোডাক্টের প্রাইসটা কমে গেল। আগে যদি একটা প্রোডাক্ট আপনি কিনতেন 100 টাকা করে, এখন প্রোডাক্টের প্রাইস দিয়ে দাঁড়াবে কত করে? 99.5। বা আরো যদি সহজভাবে বলি যে 10 লাখ টাকার গুডস কিনে আমি আপনাকে কি করব, 1 লাখ টাকা ফেরত দিব। তাহলে আপনার যদি প্রোডাক্টের প্রাইস পার ইউনিট যদি 100 টাকা করে হয়, এখন প্রোডাক্টের প্রাইস পার ইউনিট দাঁড়াবে কত? 90 টাকা। এটা বলা হচ্ছে। হুম। দেখেন, means offering customer a lower price per unit if they purchase a particular quantity of a product. It takes two main forms. এটা হলো quantity discount, quantity discount for customers that order large quantities. কোয়ান্টিটি ডিসকাউন্ট যেটা আমি যে এক্সাম্পলটা দিলাম, এটা এটা হইতে পারে, বা নাম্বার অফ কোয়ান্টিটি বলে দিল, যা আপনি আমার কাছ থেকে 1000 ইউনিট ক্রয় করলে পারে আপনি আপনি কি 1200 পাবেন। হ্যাঁ, এটা কিউমুলেটিভ কোয়ান্টিটি ডিসকাউন্ট, কিউমুলেটিভ কোয়ান্টিটি discount. The discount increase the cumulative total order increases. Cumulative quantity discount, ও আচ্ছা, কোয়ান্টিটি ডিসকাউন্টটা হলো কি, আমরা টেট ডিসকাউন্টটাকে কোয়ান্টিটি ডিসকাউন্ট বলি, হ্যাঁ। ওই যে কলম, আমরা কলম কিনি না, যেমন আমরা নর্মাল পেন গুলো 5 টাকা করে কিনি, কিন্তু আপনাকে বললো যে আপনি যদি 100টা কলম নেন আপনি 4 টাকা করে নিতে পারবেন, তাহলে এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট। বুঝতে পারছি কিনা? বুঝতে পারলাম কিনা? যেমন আমরা কাগজ কিনি অফিসের জন্য, হ্যাঁ, কাগজগুলোর প্রাইস যেমন বসুন্ধরা গুলো 450 টাকার মতো পড়ে, হ্যাঁ। কিন্তু আমরা যখন 10টা কিনি তখন ও 430 করে রাখে বা 420 করে রাখে। তাহলে একতে বেশি কেনার কারণে কি আমার প্রোডাক্টের প্রাইসটা কম রাখতেছে না? এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি ডিসকাউন্ট। আর কিউমুলেটিভ কোয়ান্টিটি ডিসকাউন্টটা কি আপনাকে একটা টার্গেট দিয়ে দিবে, যে তুমি যদি আমার কাছ থেকে, ওই যে আমি যে প্রথম এক্সাম্পল বললাম, তুমি যদি আমার কাছ থেকে 20 লাখ টাকার গুডস কিনো, আমি তোমাকে 1 লাখ টাকা ফেরত দিব। দ্যাট ইজ কল কিউমুলেটিভ কোয়ান্টিটি ডিসকাউন্ট। বুঝতে পারলাম কিনা? একটা হলো আপনি ইনস্ট্যান্ট পাচ্ছেন, আর একটা হলো একটা নির্দিষ্ট পিরিয়ডে আপনাকে টার্গেট দিয়ে দিচ্ছে যে এই পরিমাণ গুডস কিনলে আপনি কি পাবেন, এই পরিমাণ অ্যামাউন্ট অর্থ ফেরত পাবেন, সেটাকে বলা হয় কিউমুলেটিভ কোয়ান্টিটি ডিসকাউন্ট। The discount increases as the cumulative total order increases. This may appeal to those who do not wish to place large individual orders but who purchase large quantities over time. দেখেন এখানে আরো খুব সুন্দরভাবে ক্লিয়ার করছে, দিস মে আপিল। এটা আপনি আপিল টু মানে কি, এটা আপনাকে আকৃষ্ট করবে দোজ, ওই ওই সমস্ত ব্যক্তিদের আকৃষ্ট করবে হু ডু নট উইশ টু প্লেস লার্জ ইন্ডিভিজুয়াল অর্ডার্স। মানে আপনি কিন্তু একবারে কিনতে পারতেছেন না, লার্জ ইন্ডিভিজুয়াল অর্ডার্স আপনি একবারে কেনার সামর্থ্য নাই, কিন্তু ওভার দ্য ইয়ার আপনি কেনার সামর্থ্য আছে। বাট হু পারচেজ লার্জ কোয়ান্টিটিস ওভার টাইম, হু পারচেজ লার্জ কোয়ান্টিটিস ওভার টাইম। দেখেন বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, বেনিফিটস টু দ্য বিজনেস অফ ইউজিং এ ভলিউম ডিসকাউন্টিং স্ট্র্যাটেজি। এটা বেনিফিট কি? ইনক্রিজ কাস্টমার লয়্যালটি। কাস্টমার লয়্যালটি কি? কাস্টমার লয়্যালটির কনসেপ্ট হলো এরকম যে আপনার কোন কাস্টমার নিকট আপনি যখন প্রোডাক্ট বিক্রি করলেন, ওই কাস্টমার যখন আপনার কাছ থেকে সেকেন্ড টাইম বা থার্ড টাইম প্রোডাক্ট কিনতে আসবে, তখন বুঝতে হবে যে ওই কাস্টমারটা কি আপনার কোম্পানির প্রতি কি লয়াল। এটাই কাস্টমার লয়্যালটি বলা হচ্ছে।
কারণ কিউমুলেটিভ কোয়ান্টিটি ডিসকাউন্টের মাধ্যমে কি করা যায়, কাস্টমার লয়্যালটিটা বাড়ানো যায়। কিউমুলেটিভ কোয়ান্টিটি ডিসকাউন্ট লক ইন দ্য কাস্টমার সিন্স ফার্দার পারচেজ ক্যান বি মেড এট লোয়ার কস্ট পার ইউনিট। তাহলে কিউমুলেটিভ কোয়ান্টিটি ডিসকাউন্ট কি করে ফেলতেছে, কাস্টমারকে লক করে ফেলতেছে। কারণ আমি একটা অফার দিলাম না যে আপনি যদি 20 লাখ টাকার গুডস পারচেস করেন আমি আপনাকে 1 লাখ টাকা ফেরত দিব। আপনি অলরেডি আমার কাছ থেকে 12 লাখ টাকার গুডস কিনছেন, তাহলে কি আরো 8 লাখ টাকার গুডস কিনবেন না? কি জন্য কিনবেন 8 লাখ টাকার গুডস? এই জন্যই কিনবেন আপনি ওই 1 লাখ টাকা ফেরত পাওয়ার জন্য। বুঝাইতে পারছি কিনা? জি জি। আচ্ছা, অ্যাট্রাক্টিং নিউ কাস্টমার্স। দেখবেন আমরা সুপার শপ গুলোতে কিন্তু আমরা যখন পারচেস করি তখন আমাদের কিছু পয়েন্ট অ্যাড হয়। পয়েন্ট অ্যাড হয় না, যে আমরা 100 টাকাতে কিনলে পারে আমাদের 1 পয়েন্ট অ্যাড হচ্ছে বা 0.75 অ্যাড হচ্ছে। এটা কিন্তু কাস্টমারদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করার জন্য করা হচ্ছে। আর আপনার সেম জিনিসই মুদির দোকান থেকে কিনলে পারে যে প্রাইস রাখতেছে সুপার শপে সেম জিনিসই কিনতেছেন, সেম প্রাইসই রাখতেছে, কিন্তু সাথে আপনার আবার কি হচ্ছে, একটা পয়েন্ট অ্যাড হচ্ছে, যে পয়েন্টটা আপনি পরবর্তীতে কি করতে পারতেছেন, ভাঙ্গাইতে পারতেছেন। তাহলে এটা আমাদেরকে কিন্তু কাস্টমারকে কিন্তু অ্যাট্রাক্ট করতেছে। দেখেন, অ্যাট্রাক্টিং নিউ কাস্টমার, এক্সেপশনাল লেভেল অফ ডিসকাউন্ট ক্যান বি অফার্ড টু নিউ কাস্টমার্স অন এ ওয়ান অফ বেসিস enabling the supplier to get his foot in the door। বুঝছেন? যেমন এই যে কোয়ান্টিটি ডিসকাউন্টে অনেক সময় দেখবেন অফার দেয়, যেমন যেমন সুপার শপ গুলো কি করে বিভিন্ন ধরনের অফার দেয় না, অফার দিচ্ছে না, বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। কারণ অফারের কারণে কিন্তু অনেক কাস্টমার কি করতেছে, যাচ্ছে। আচ্ছা, low sales processing cost, an increased proportion of his sales take the form of bulk order। আপনি যখন ডিসকাউন্ট অফার করবেন তখন কি করতে পারবেন, সেলস বাড়াইতে পারবেন না? আপনি যখন ডিসকাউন্ট অফার করবেন তখন সেলস বাড়াইতে পারবেন না? জি জি। সেলস বাড়াইতে পারবেন তো। যেমন পোলার চাল, আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল, যেমন পোলার চাল, যেমন মার্কেট থেকে খোলা বাজার থেকে কিনতে গেলে যেমন প্যাকেটের যে চালগুলো এগুলো আপনাকে আমাদের কিনতে হয় 170 টাকা করে বা 160 170 টাকা করে, কিন্তু সুপার শপ আপনাকে দিচ্ছে কত, 140 থেকে 150 টাকার মধ্যে। তাহলে আমি প্রাইস কম পাচ্ছি না? প্রাইস কম পাচ্ছি। কারণ প্রাইস কম পাওয়ার কারণে কি হচ্ছে, আমার মতো অনেক কাস্টমার কি করতেছে, পার্সেস করতেছে না, পার্সেস করতেছে। আর পার্সেস করার কারণে তাদের কি হচ্ছে, তাদের নাম্বার অফ সেলস বেড়ে যাচ্ছে না, নাম্বার অফ সেলস বেড়ে যাচ্ছে। আচ্ছা, লোয়ার সেলস প্রসেসিং কস্ট, মানে প্রসেসিং কস্টটাও কম হচ্ছে। লোয়ার পার্চেসিং কস্ট, হাই সেলস ভলিউম enables the business to enjoy discounts from their suppliers, creating a virtuous circle. Discounts helps to sell items that are bought primarily on price. Clearance of surplus stock or unpopular item through the use of discount। এখানে অনেকগুলো বেনিফিট বলা হয়েছে। আপনি স্টক অনেক হাই, কিন্তু ডিসকাউন্ট দেওয়ার কারণে কি আপনার স্টক গুলো খালি হয়ে গেল। আনপপুলার আইটেম, যে আইটেম গুলো আপনার বিক্রি হতো না, ডিসকাউন্ট দেওয়ার কারণে ওই আইটেম গুলো কি হয়ে যাচ্ছে, সেল হয়ে যাচ্ছে। ডিসকাউন্ট ক্যান বি গিয়ার্ড টু আ পার্টিকুলার অফ পিক পিরিয়ড। অফ পিক পিরিয়ড হলে যে পিরিয়ডে আপনি অ্যাকচুয়ালি বেচা কেনা কম, ওই পিরিয়ডে আপনি ডিসকাউন্ট দিলে কি হয়, ওই পিরিয়ডটাও কিন্তু আপনি দেখবেন মোটামুটি ভালো বেচা কেনা হয়ে যায়। আচ্ছা, এটা কখন কন্ডিশন, সেলস মার্জিন ইজ সাবস্টেন্সিয়াল অ্যালোয়িং প্রফিট টু বি মেড ইভেন আফটার ডিসকাউন্টিং। বুঝতে পারছি? ডিসকাউন্ট দেওয়ার পরেও সেল মার্জিনটা কি সাবস্টেন্সিয়াল থাকে, ডিসকাউন্ট দেওয়ার পরেও সেলস মার্জিনটা কি থাকে, পর্যাপ্ত থাকে। যেমন দেখবেন যে কাপড়ের কাপড়, যেমন বিভিন্ন যে ব্র্যান্ডের যে শোরুম গুলো আছে যারা ক্লথ বিক্রি করে এরাও কিন্তু দেখবেন যে ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে এর মানে এই নয় যে তাদের লস হচ্ছে, তাদের কি থাকে, প্রফিট মার্জিন, সেলস মার্জিন is substantial allowing profit to be made after the discount। সেলস মার্জিনটা সাবস্টেন্সিয়াল থাকে। মার্জিন বলতে প্রফিট কে মিন করা হচ্ছে, মার্জিন বলতে কি প্রফিটটাকে মিন করা হচ্ছে। The product is bought on price and is difficult to distinguish it from competing product। এটা কম্পিটিটর প্রোডাক্ট থেকে আলাদা করে ফেলা। প্রোডাক্ট উইথ লিমিটেড সেলফ লাইফ, ফর এক্সাম্পল ফ্যাশন আইটেম মে বি ডিসকাউন্টেড টু সুইট দেম। ফ্যাশন আইটেম গুলো কি, যে দেখবেন আপনার যদি বিক্রি না করতে পারেন এগুলো অ্যাকচুয়ালি কি কি হয়ে যায়, মানে আউট অফ ফ্যাশন এরকম হয়ে যায়। হ্যাঁ,
এই জন্য এগুলো সেল করতে পারলে ভালো। আচ্ছা আচ্ছা, এরপরে আছে মার্কেট প্রাইস ডিসক্রিমিনেশন প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রাইস ডিসক্রিমিনেশন প্রাইসিং স্ট্র্যাটেজি। আচ্ছা, a price discrimination strategy where a company sells the same product or service at different price at different market। আচ্ছা, একই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট আর সেম সার্ভিসই তারা ডিফারেন্ট প্রাইসে ডিফারেন্ট মার্কেটে বিক্রি করতেছে ফর রিজন নট অ্যাসোসিয়েটেড উইথ কস্ট। বুঝছেন? এটা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি প্রাইস ডিসক্রিমিনেশন প্রাইসিং স্ট্র্যাটেজি। এটা বেসড অন লোকেশনের উপর বেস করে হইতে পারে, বেসড অন লোকেশনের উপরে বেস করা হইতে পারে। হ্যাঁ, লোকেশনের উপর বেস করে হইতে পারে। The seller must have some degree of monopoly power or the price will be driven down। আচ্ছা, এটা কোন ক্ষেত্রে করতে পারবে? যখন তার মনোপলি পাওয়ার থাকবে। কাস্টমার ক্যান বি সেগ্রিগেটেড ইন ডিফারেন্ট মার্কেট। কাস্টমারকে আপনি যখন সেগ্রিগেট করতে পারবেন, কাস্টমার ক্যান নট বাই এট দ্য লোয়ার প্রাইস ইন ওয়ান মার্কেট এন্ড সেল এট দ্য হায়ার প্রাইস আদার। কোনো অপশন থাকে না তখন। প্রাইস ডিসক্রিমিনেশন স্ট্র্যাটেজি আর পার্টিকুলারলি ইফেক্টিভ ফর সার্ভিসেস। এটা সার্ভিসের ক্ষেত্রে মোস্ট অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমাদের মানে মার্কেট বেস প্রাইসিং ছিল। হ্যাঁ, আমি বুঝতে পারলাম কিনা? এগুলো থিওরিটিক্যাল আলোচনা ছিল, মার্কেট বেস প্রাইসিং ছিল। আচ্ছা, আমরা কস্ট বেস প্রাইসিংটা আমাদের এইখানটায় তেমন আলোচনা নাই। এটা আমাদের এই আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আমার যেহেতু ল্যাপটপটা একটু সমস্যা করতেছে, আজকে এই পর্যন্ত থাকুক। আমরা নয় ঈদের পরে আমরা প্রাইসিং প্লাস যে কস্টিং এর যে মেথড গুলো আছে না, এই মেথড গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে। স্যার জি স্যার হ্যালো জি জি, বলেন। স্যার, ওই নির্দিষ্ট দিয়েছিল তো স্যার, ওই যে প্রথম স্কিমে একটা প্রাইজিং আছে না স্যার, ওটা একটু বুঝি নাই ওই কোনটা নির্দিষ্টটা। ভাইয়া? একদম ফার্স্ট প্রাইজিং যেটা স্কিমিং দেখাইছেন, স্কিমিং। আচ্ছা, স্কিমিংটা হলো কি, যেটা বলা হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি ইউনিক হয়ে থাকে না, বা জি নতুনত্ব কোনো কিছু থাকে, বা প্রিমিয়াম কোয়ালিটি যদি প্রোডাক্ট হয়ে থাকে, জি তাহলে আপনি মার্কেট স্কিমিং স্ট্র্যাটেজি যেটা ফলো করতে পারেন। বুঝছেন? মার্কেট স্কিমিং স্ট্র্যাটেজি, যেমন আমরা দেখেন প্রিমিয়াম সুইটস থেকে যখন মিষ্টি নিই, তখন কিন্তু আমাদেরকে হাই প্রাইসে সুইট জি পারচেস করতে হয়। এটা কেন? জি এটা ওরা মার্কেট স্কিমিং প্রাইসিং স্ট্র্যাটেজিটা ফলো করে। এটা রিজন হলো ওরা 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 বলে যে আমাদের প্রোডাক্টটাকে প্রিমিয়াম কোয়ালিটি। বুঝতে পারছি? জি প্রিমিয়াম কোয়ালিটি। ওই মার্কেট স্কিমের ক্ষেত্রে কি পার্সেন্টেজ অফ প্রফিটটা কিন্তু অনেক হাই থাকে। জি পার্সেন্টেজ অফ প্রফিটটা অনেক হাই থাকে। বুঝছেন? এটা আরো কয়েকটা এক্সাম্পল আছে, যেমন যে আইফোন, জি অ্যাপলের আইফোন, এক্ষেত্রেও মার্কেট স্কিমিং প্রাইসটা ইউজ করা হয়, কারণ এটা কিন্তু ইউনিক। আপনার ওই ওইটার সাথে অন্য কোনো প্রোডাক্টের আপনার ইয়ের সাথে মিলবে না, কোয়ালিটিতে মিলবে না ভাই। বুঝছেন? জি কোয়ালিটিতে মিলবে না, কারণ যে অ্যাপলের আইফোন ইউজ করে জি সে দেখবেন যে অন্য ফোন ইউজ করে মজা পাবে না। তার মানে ওই প্রোডাক্টটা ইউনিক। কোয়ালিটি ডিফারেন্ট। কোয়ালিটি ডিফারেন্ট ভাইয়া, কোয়ালিটি ডিফারেন্ট। ইউনিক না, কোয়ালিটি ডিফারেন্ট। কারণ আপনার ব্র্যান্ডের কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হয়। জি প্রিমিয়াম কোয়ালিটি, এই জন্য ওরা মার্কেট স্কিমিং প্রাইসিংটা স্ট্র্যাটেজিটা ফলো করে। হ্যাঁ, হুম। যেমন ওয়াচের ক্ষেত্রে হইতে পারে, ঘড়ি হইতে পারে। আপনি যখন ভালো ব্র্যান্ডের যেমন ওয়াচ নিবেন, তখন দেখবেন কি যে আমরা অন্য ব্র্যান্ডের ওয়াচে আপনি কমফোর্ট জোন ফিল করবেন না, কারণ ওই যে কোয়ালিটি ডিফারেন্ট। মানে কোয়ালিটি ডিফারেন্ট দেখবে। কারণ ঘড়ির ক্ষেত্রে আমি যে জিনিসটা অবজার্ভ করেছি, দেখবেন কি যে ব্র্যান্ডের ঘড়ির মতোই হুবহু ঘড়ি পাওয়া যায়। বুঝছেন? জি হুবহু সেম ঘড়ি পাওয়া যায়, কিন্তু ওই যে আপনার কোয়ালিটিটা ডিফারেন্ট হবে। সেম সেম সেক্ষেত্রে তো স্যার ফিচার। তাদের তো সেলস কম হয়, প্রফিটটা বেশি হয়ে যায় না? হ্যাঁ, সেই ক্ষেত্রে সেলস না, এখানে যেটা বলা আছে ভাইয়া, সেলস কম হইলেও কি ওরা তো প্রফিট ওইভাবেই মার্জিন। কাস্টমারকে মানে ফোকাস করে, ওরা নিশ মার্কেটিং কে ফোকাস করে। বুঝছেন? নিশ মার্কেটিং কে ফোকাস করে। বুঝছেন? নিউ টেকনোলজি, নিউ টেকনোলজি বা নিউ ফর্মুলা
যখন হ্যাঁ একটা কোম্পানি বাজারে ছাড়ে, এটা প্রতিদ্বন্দ্বিতা আসার আগে তারা মার্কেট স্কিমিং করে প্রাইসটা তুলে নেয়। হ্যাঁ, ওদের না মার্কেট স্কিমিং এর প্রাইসটা তুলে নেয়। তারা জানে যে একটা নির্দিষ্ট সময় পরে আমার মার্কেট থাকবে না। হ্যাঁ, এটা জানে যে তারা জানে যে একটা নির্দিষ্ট সময় পর মার্কেট থাকবে না, যে কম্পিটিটর চলে আসে, বুঝছেন, কম্পিটিটর চলে আসে। এটা প্রফিট বাই হাই হয়, প্রফিট লো হয় না, বুঝছেন। স্যার সেক্ষেত্রে তো স্যার প্রিমিয়াম সুইটস দেখতেছি অনেকদিন ধরে রাজত্ব করতেছে, বাট তাদের যে কাস্টমার যে হ্যাঁ হ্যাঁ। অ্যাভেলেবিলিটিটা কম দেখলাম। ওই দিন একটা ডাটা দেখলাম, না মানে বাংলাদেশের যতগুলো সুইটস জাতীয় জিনিস আছে তাদের কাস্টমার কম, কিন্তু তারা খুব হাই প্রাইসে জিনিসগুলো সেল করতেছে। হুম হুম। না রেভিনিউ মনে হয় কাছাকাছি, বুঝছেন, মানে অন্য সুইটস এর রেভিনিউ আর ওদের রেভিনিউ মনে হয় কাছাকাছি, ওই কাস্টমার আপনার কম কিন্তু রেভিনিউ, রেভিনিউ বলেন দেখবেন যে সেম কাছাকাছি হয়, খুব বেশি ভেরিয়েশন করার কথা না, বুঝছেন, আমার কাছে যতটুকু মনে হয়। ওদেরটা কিন্তু বেশি ভাইয়া, কারণ ওদের ব্রাঞ্চ, নাম্বার অফ ব্রাঞ্চ কিন্তু বেশি হিসাবে, বুঝছেন, ওদেরটা বেশি হওয়ার কথা রেজার, ওদের নাম্বার অফ ব্রাঞ্চ কিন্তু বেশি। আপনি কিন্তু অন্য অন্য দেখবেন যে সুইটস এর এরকম নাম্বার অফ ব্রাঞ্চ নাই, বুঝছেন, ওদেরটা খারাপ না, ওদেরটা নাম্বার অফ ব্রাঞ্চ বেশি, হতে পারে, এটা হতে পারে। স্যার ইউনিমার্টে স্যার খেয়াল করলাম প্রোডাক্ট কোয়ালিটি একটু ডিফারেন্ট আছে, ইউনিমার্ট যেটা আছে স্যার। না ইউনিমার্টের প্রোডাক্ট কোয়ালিটি ডিফারেন্ট, এটা ঠিক বলছেন, ইউনিমার্টের প্রোডাক্ট কোয়ালিটি ডিফারেন্ট, ওরা কিছু প্রিমিয়াম প্রোডাক্ট রাখে। ঠিক আছে, আজকে বন্ধু থাকুক, হ্যাঁ, কারণ আমার যেহেতু একটু ডিস্টার্ব দিচ্ছে তো। আমরা নেক্সট ক্লাসে প্রাইসিং এর ধরুন যে আজকে থিওরিটিক্যাল আলোচনা করলাম তো, আমরা কস্ট বেস প্রাইসিংটা আমরা আলোচনা করি নাই, আরেকটা আছে ডিমান্ড বেস প্রাইসিং, এই দুইটাই ম্যাথমেটিক্যাল, বুঝছেন, এই দুইটা আমরা নেক্সট ক্লাসে দেখি আলোচনা করবো। কস্ট বেস কস্ট বেস প্রাইসিংটা ইজি আছে, তারপরে ওইখানে দুই একটা কনসেপ্ট আছে, তো এই দুই একটা কনসেপ্ট আমরা আলোচনা করবো, হ্যাঁ? আর আমাদের যে কস্টিং এর যে মেথড গুলো, এই মেথড গুলো আমরা আলোচনা করবো, হ্যাঁ? ঈদের পরে আমরা দেখি আস্তে আস্তে ওই যে মেথড গুলো আমরা পড়াই নাই, ওই মেথড গুলো আমরা আলোচনা করবো, হ্যাঁ? যেমন অ্যাপলের আইফোন, এটা কোন কস্টিং মেথডটা ফলো করে, হ্যাঁ, কোন কস্টিং মেথডের উপর বেস করে প্রোডাক্টের প্রাইসিংটা নির্ধারণ করতেছে, ঠিক আছে, ওটা লাইফ সাইকেল কস্টিংটা অনুসরণ করে, হ্যাঁ, লাইফ সাইকেল কস্টিং আমরা দেখবো, হ্যাঁ। জি, ঠিক আছে তাহলে, হ্যাঁ, এই পর্যন্ত থাকবো, হ্যাঁ। স্যার রেকর্ডিংটা দিয়ে দিয়েন স্যার। এটা মনি ভাই আপনাদেরকে প্রোভাইড করে দিবেন, হ্যাঁ। আচ্ছা স্যার। ঠিক আছে। আর ঈদের আগে হয়তো বা ক্লাস হবে না, ঈদের পরে আপনাদের আবার ইনশাল্লাহ ক্লাস নেওয়া হবে। মনি ভাই আজকে এই পর্যন্ত থাকুক তাহলে, হ্যাঁ। ভাই আচ্ছা জি আরিফ ভাই, আচ্ছা, জি আচ্ছা, তাহলে আমরা use করতে পারি। হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকুক, সমস্যা নেই। মনি ভাই হয়তো বা অন্য কোনো ক্লাসে থাকতে পারে, হ্যাঁ, জয়েন করতে পারে, ও, আপনার জি লিখুন, জি সমস্যা নেই। আসসালামু হ্যাঁ, আলাইকুম। এমরুল ভাই। জি জি মনি ভাই আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ, আমার ল্যাপটপ আ- যেহেতু ডিস্টার্ব দিচ্ছে তো, আচ্ছা, অসুবিধা ওখানে নাই। থাকুক। আর এই আমি next আরেকটা class জিনিস হলো, আমার আমার দিব না, বুঝছেন, আমার ল্যাপটপে ক্লাস নিলে আমার লিঙ্ক দিয়ে আমি করবো না, ওইখানে আইডি পাসওয়ার্ড প্লাস লিঙ্ক দিয়ে আছে, বুঝছেন? এটা নেক্সট নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব না আপনাকে, হ্যাঁ, এটা মনে হয় আচ্ছা, ভালো হবে না। আচ্ছা, এখন কথা হলো, আমাদের পার্টিসিপেন্টরা তো ইয়া চায়, ওই যে রেকর্ডিং, হ্যাঁ, যেগুলো আছে আমার কাছে এগুলো দেওয়া যাবে। এখন সামনে কি করা তাইলে? সামনের রেকর্ডিং গুলো যে আমার ক্লাউডে রেকর্ড হবে, তো ওই ক্লাউডে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, বা হুম, আপনি ওই আমি যখন ক্লাস নেবো আপনার রেকর্ডিং পারমিশনটা নিয়ে নিন। আচ্ছা। আমি ক্লাউডে, মানে আমরা দেখ, তাহলে দুইটা আমরা হইলে ঈদের আগে তাহলে এটাই শেষ না? ঈদের আগে আর ভাই নিতে চাচ্ছি না, কেন ওকে, ঈদের আগে, আর ওকে। ঈদের আগে আমরা মনে হয় আর পারবো না, ঈদের পারবো না, পরে কেউ আমরা, পারবো না, ঠিক আছে। কারণ শনিবার ঈদ তো, ঠিক আছে ঈদের তাইলে। আগে না, ঈদের পরে আবার ফুল ফুল দমে ক্লাস আমরা শুরু করলাম। আর যদি কোনো ক্লাস গ্যাপ পড়ে যায়, আপনার হয়তো বা ঈদের পরে দুইটা ক্লাস দিয়ে দিলেন, এটা হুম, করতে হুম, পারেন, হুম। কোনো সমস্যা নেই, আচ্ছা, অসুবিধা নাই। আপনার আগে তাহলে সবাইকে ঈদ মোবারক জানাই। আর একটা হলো আহ, এই- ঈদের আগে তাইলে আমাদের সাথে আর কথা হবে না।
আর আপনারা যারা অনেকের ডিউ আছে একটু দিয়ে দেন ঈদের আগে। 10 তারিখ লেখা যদিও, কিন্তু ঈদ তো 10 তারিখে তো বন্ধ থাকবে, একটু কাইন্ডলি আগে আগে দিয়ে দেন। ঠিক আছে তাহলে, এমরুল ভাই তাহলে অফ করে দিলাম না? আমাদের পেমেন্ট আচ্ছা, আমি তাহলে লিভ নিন, প্লিজ। হুম। পেমেন্ট শিডিউলটা কি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যায় না? পেমেন্ট শিডিউল তো হোয়াটসঅ্যাপে কেন, আমার মানি লেখা আছে তো। আমরা মানি সিট ফলো করলেই হবে। আমরা তো একবার মানি রিসিট ফলো করেন, মানি রিসিট। যদি মানি আচ্ছা রিসিটে কিছু না থাকে তাহলে আমাকে জানায়েন। আচ্ছা। যদি কারো মানি রিসিটের সমস্যা থাকে জানায়েন, আমরা মানি রিসিট লিখে দিছি দেখেন নিচে। ওকে।